কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা বা আওয়ামী লীগের বিএনপি ফাঁদে পড়েছে এমন অভিযোগ রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। সবকিছু মিলিয়ে আপনার মতামত জানতে চাই। না, এখন যদি মনে করেন উনি বলে থাকেন যে সব রাজনৈতিক দলকে সুযোগ দিতে চান এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান, সে কারণে এগুলো তো ইঙ্গিত বহন করে কেন বলি, আপনি দেখেন আইবি রহমান সেলিনা হায়াত আইবি উনি যখন জামিন পেলেন উনি দুটো কথা বলেছেন। আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, পাশাপাশি বিএনপি সরকারকে উনি ধন্যবাদ জানাইছেন এই তার মুক্তি পাওয়ার পর। এই যে সরকারকে যে উনি ধন্যবাদ জানালেন, এখন কেন জানালেন আমি বুঝি না। কারণ এটা মনে হয় যে সরকারি সিদ্ধান্তের পরে ওনারা জামিন পেয়েছেন, তা না হলে উনি যেদিন গ্রেপ্তার হইলেন তারপর থেকে কিন্তু বহুবার তার জন্য জামিনের আবেদন করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে সে ফ্রম ডে ওয়ান এখন পর্যন্ত, তখন কি অভিযোগ ছিল জানি না, এখনও কি যে অভিযোগ আছে জানি না, বাট উনি ভিতরে ছিলেন। এই যে ভিতরে ছিলেন সেখান থেকে এখন বের হলেন এতদিন পরে কেন? যদি আপনি এতদিন পরে ছাড়াটা যৌক্তিক হয়, কি কারণে যৌক্তিক? তাহলে এতদিন যে আটকে রাখছিলেন সেটা কি কারণে আটকে রাখছিলেন? এগুলোর নিয়ে তো আলোচনা হইতেই পারে। আর আপনি যখন সরকারকে প্রশংসা মানে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন, তার মানে বুঝাচ্ছেন সরকারের নির্বাহী বিভাগ, তেমন সরকারের ইচ্ছায় অনেক কিছু হয়। এখন যেমন নাসিরুদ্দিন পাটোয়ারির কথা একটা আছে, নাসিরুদ্দিন পাটোয়ারি সীমান্ত হত্যা নিয়ে কথা বলতেছে, সেখানে গিয়ে সে অনেক কিছু করছে, মোনাজাত করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্ন তো সীমান্ত হত্যা, এটা তো একটা বড় ইস্যু রাজনৈতিক, কিন্তু রাজনৈতিক মানে দেশের জন্য একটা বড় ইস্যু, সেটা নিয়ে তো আপনার সরকার পক্ষ থেকে কথা বলতে হবে। এ পর্যন্ত তো কোনো কথা বলেননি। সীমান্ত হত্যাটা জায়েজ কিনা, সঠিক হয়েছে কিনা, ব্যাঠিক হয়েছে কিনা। কিন্তু সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে নাহিদ ইসলাম। যেমনটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। কিন্তু আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের অপরাধে কেউ জড়িত থাকে, যদি কেউ ইলিগালি ট্রেসপাস করে যায়, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে তা তাদের দেশীয় আইনে করবে। হ্যাঁ, ডেফিনেটলি ঠিকই তো বলছে। আপনি আমার সীমানার মধ্যে যদি কেউ মারা যায় এবং সে যদি অন্যর গুলিতে মারা যায়, তাহলে সেটার জন্য বৈঠক হইতে পারে, আলোচনা হইতে পারে, কেন মারল এবং সেটা আমরা দেখব। এই আলোচনাগুলো তাহলে যৌক্তিক বক্তব্যকে প্রত্যাহারের দাবি কেন জানালো? না, সেটা উনি যেটা বলছে, এখন আমার সীমানার ভিতরে মারা গেছে, কিভাবে মারা গেল? আমার সীমানার ভিতরে যদি অন্য কারো গুলিতে মারা যায় তাহলে তো তাদের সাথে বসতে হবে। আর আমার সীমানার ভিতরে যদি আমাদের গোলাগুলিতে মারা যায়, সেটা তো আরেকটা চ্যাপ্টার। এখানে তো ওই কথাটা বলা হয়েছে 1 নম্বর। 2 নম্বরের বর্ডার কিলিংগুলো যে হয় আমরা দেখি, কিসের গরু চোর, এটা খুব লো প্রোফাইলের লোক। এই যে লো প্রোফাইলের লোকগুলো মারা যায়, এই লো প্রোফাইলের লোকগুলো দিয়ে আমরা কি ইন্ডিকেশনে যাচ্ছি? লো প্রোফাইলগুলো লোকগুলো মারা যাচ্ছে, আমরা কি সেটা দিয়ে রাজনীতি করব? এটা নিয়ে আলোচনা করব, নাকি এটা আমরা ভারতের সাথে বারবার বসবো? আমাদের বসতে অসুবিধা কোথায়? কিলিংটা হচ্ছে কিনা এই রুটে যেতে হবে। এইসব বিষয়গুলো সরকারের খুব সিরিয়াসলি আলাপ করা দরকার। যেমন যদি দেখেন, আমরা যখন ইউনূস সরকার টেক ওভার করলো, তারপরে কিন্তু আমরা একটা কথা ব্যাপকভাবে বাংলাদেশে প্রচার হয়েছে যে উনি মবের জনক, মানে মবের জনক। পিটিয়ে মানুষ মারা হয়, কিংবা আপনার কবর থেকে ডেড বডি তুলে তাদেরকে পোড়ানো হয়, ডেইলি স্টার অফিসে হামলা, এই সব কিছু মিলাইলে আপনার মবের রাজত্ব কায়েম করছে। এবং সেটা আমি সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখছি, যেভাবে উপস্থাপন, যে এর আগে কোনোদিন মব ছিল না তাদের ভাষ্য মোতাবেক। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি এর আগেও মব ছিল, মব কাল ধরেই ছিল। তো সিট পেয়েছে এনসিপি, 6টা সিট পেয়েছে 300-র মধ্যে। আমি যদি ওইখানে থাকি, তাহলে আপনি ধরেন এরপরে পর্যায়ক্রমে আমরা দেখলাম যে যতগুলো সিটি কর্পোরেশন আছে সেখানে আপনারা সবাই প্রশাসক নিয়োগ করে দিলেন দলীয় থেকে। তারপরে যে আপনি জেলা প্রশাসনে আসেন, সেখানে জেলা প্রশাসক নিয়োগ করে দিলেন আপনি দলীয় লোক থেকে। তো বিষয়টা কেমন? 100 দিনের মধ্যে আপনারা ক্ষমতায় আসলেই মব বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, সেই সব বিষয়ে না গিয়ে আপনারা ওইভাবে যে বসাই দিতেছেন, ভাই যত কথাই বলেন এটা তো দৃষ্টিকটুও, এটা তো সব নির্বাচিত প্রতিনিধিদের বসার কথা, সেখানে তো একেবারে আপনারা একচ্ছত্রভাবে বসিয়ে দিচ্ছেন। বিষয়টা কেমন দেখা যায়? এটা তো লুকানোর কিছু নাই। সেই হিসাবে তো আপনি দলীয়করণ করেছেনই। আপনি আপনার যেহেতু 2/3 মেজরিটি পেয়েছেন, আপনার সরকার গঠন করেছেন এবং আপনার সব করতেছেন, তো এটা তো দলীয়, মানে এটা তো বুঝাই যায় যে আপনি দলীয়করণ করছেন। এবং তাতে তো আরেকজনের বিরূপ প্রতিক্রিয়া হইতেই পারে। এই যে মনে করেন রাজনৈতিক অধিকার খর্ব করা, অর্থাৎ ইভেন আপনারা কি কোনো আলোচনা করেছেন? কারোর সাথে করেননি। যেমন ধরেন আপনি ইসলামী ব্যাংক নিয়ে একটা মাঠে আন্দোলন হচ্ছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়ে, এমডি নিয়ে, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। এখন এখানে ইসলামী ব্যাংকে তো আরও 5টা ব্যাংক মার্জ করছে এবং সেখানে প্রায় আমি জানি না বিভিন্ন মাধ্যমে 60-70 লক্ষ নাকি গ্রাহক।
তো আপনি যদি ভাবেন যে জনগণ রাষ্ট্রের মালিক, তাহলে ওই জনগণের টাকা ওখানে আছে জনগণের টাকা ওখানে আছে। সেক্ষেত্রে আপনি ধরেন চেয়ারম্যান নিয়োগ দিবেন, এমডি নিয়োগ দিবেন, দেন। কিন্তু এই যে দাবি দাওয়াগুলো উঠছে, এগুলো নিয়ে কি আমরা আদৌ আলোচনা করেছি? অর্থাৎ সরকার পক্ষ কেউ কেউ বলছেন যে ওখানে নাকি জামাতের লোক গিয়ে আন্দোলন করে। ফাইন, জামাতের লোকও যদি যেয়ে থাকে গ্রাহক সাইজে, আপনি তাদের সাথে বসে তো আমরা আলোচনাটা শুনতে পারি যে আগের জন্য সরাইলে অসুবিধা কি, একে বসাইলে সুবিধাটা কি, বা বাধাটা কেন, এই আলোচনাটা তো হতে পারে। এইটি তো গণতান্ত্রিক পন্থা। কিন্তু সেখানে তো আমরা তা দেখছি না, আন্দোলন কেয়ার করতেছি না, এতগুলা গ্রাহকের টাকা। আপনি দেখেন যে বাংলাদেশে যত কর্পোরেট, বড় বড় কর্পোরেট যে হাজার হাজার কোটি টাকা লোন নিছে ব্যাংকের থেকে, এরা নিছে কাদের টাকা? এই সাধারণ গ্রাহকের টাকাগুলোই সঞ্চয় করে জমা করে ওখান থেকে তাদেরকে দেয়া হয়। আজকে তারা সাফার করতেছে। আপনি রাষ্ট্র ভাববেন না? ভাবতে হবে তো, রাষ্ট্রের তো এটা ভাবতে হবে। তা আপনি যদি না ভাবেন তাহলে তো আপনি বিভাজন তৈরি হচ্ছে, কিংবা আপনার রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। প্রত্যেকটা জিনিসের তো গুরুত্ব দিতে হবে। এখন যদি আপনারা না দেন তাহলে তো কিছু করার নাই। আপনি ক্ষমতা 2/3 মেজরিটি পাওয়ার পর যদি আপনি গুরুত্ব না দেন, এমনি ধরেন আপনার ফ্রম ডে ওয়ান একটা অবিশ্বাস তৈরি হয়েছে বিরোধী দলের সাথে এই সরকারি দলের। সেটা কি? আপনি বলছিলেন গণভোট করবেন, গণভোট করেছেন, এবং আপনার সরকার প্রধান, আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি বলছিলেন গণভোটে ভোট দিতে। ভোটের পর আপনারা বলছেন এটা সংবিধানে নাই। মানে এর জন্য উত্তর হয় না। কেন উত্তর হয় না? আপনাকে মেনে নিতে হবে, কারণ আইনে নাই, কিন্তু সবাই মিলে যেটা মেনে নিচ্ছি সেটাই আইন। আচ্ছা, ডিনাই করলেন এবং সেটা করছেন না। এরপরে আসেন অধ্যাদেশ। কেউ কেউ বলেন অধ্যাদেশ দেখা পাশ করাবো। আপনি কিন্তু অলরেডি 93টা না 96টা পাশ করে ফেলছেন। সেটা এত দ্রুত করতে পারলেন, অথচ বিচার বিভাগ আলাদা হওয়ার যে কমিশন, মানবাধিকার কমিশন, তারপরে আপনার দুর্নীতি দমন যে কমিশন, অধ্যাদেশ, সেগুলো আপনি পারলেন না। কেন পারলেন না? মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিলেন, কিন্তু 2009টা ফেরত আনলেন। 2009টা কার? শেখ হাসিনার। তো আপনারা সরকারের সাথে বইসে এই অধ্যাদেশগুলো হয়েছিল, চট করে বাতিল করলেন, যেগুলা পরিবর্তনের সাথে সম্পর্কিত, সংস্কারের সাথে সম্পর্কিত। একটা বিশাল পরিবর্তন হয়। সবচেয়ে ট্র্যাজিক বিষয় যেটা, সেটা আপনার একটা বিচার বিভাগের জন্য আলাদা পৃথক সচিবালয় হইল, এবং বিএনপির 31 দফায়ও আছে যে আমরা একটা পৃথক বিচার বিভাগের জন্য একটা আলাদা সচিবালয় করব। সেই হওয়া সচিবালয়টাকে যখন আপনি বিলুপ্ত করে দেন, তখন তো আপনার ইন্টেনশনটা পরিষ্কার হয় যে আপনি সুপরিকল্পিতভাবে বিচার বিভাগটাকে নির্বাহী বিভাগের অধীনস্থ করতে চাইছেন। আবার কখনো কখনো বলেন আমরা বড় শক্ত করে আইনটা নিয়ে আসবো। সেটা তো আপনি পরে অ্যামেন্ডমেন্টও করতে পারেন। এখন আপনি অধ্যাদেশটা আইন বানায় ফেলতেন, পরে অ্যামেন্ডমেন্ট করতেন, সুযোগ আপনার কাছে আছে। কিন্তু আমরা তো ইন্টেনশনটা বুঝতেছি যে আপনারা টাইম ফ্রেম করে দেন। হাদি হত্যা, সেটা একটা টাইম ফ্রেম হোক। ইউনূস সরকারের সময় অনেক মব হয়েছে, ওনাকে বলা হয় মবের জনক, ওইগুলোকে একটা টাইম ফ্রেম বেঁধে দেন। তারপরে আপনি যদি আসেন 2004-এর যে গণহত্যা হয়েছে, একটা টাইম ফ্রেম দেন, বহু আহত হয়েছে। পাশাপাশি পুলিশ যে হত্যা হয়েছে, সেটা একটা টাইম ফ্রেম। আপনি নির্বাহী টাইম ফ্রেম দিয়ে দিলে যখন তার ভিতরে বিচার বিভাগ করে ফেলতে পারে, আমাদের এই টাইম ফ্রেম এখানে দিতে দোষটা কি? যদি না দেয় তাহলে ধরে নিব আমরা যে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পার্টিকুলার এটা ক্যাটাগরিক্যালি নিলে এটা কিন্তু সঠিক হয় না। প্লাস এই জাজমেন্টটা দিয়ে যদি আপনি রাজনৈতিক পরিস্থিতি ট্যাকেল করেন, যেটা মিলন বলল, যেটা ইচ্ছা করলে কিন্তু আপনি কালকে সকালে কার্যকর করতে পারবেন না। এটাকে ডেথ রেফারেন্স হিসেবে অটো যাবে, তারপরে জেল আপিল হতে পারে, তারপরে যারা দণ্ডপ্রাপ্ত হয়েছে তারা নিজেরা আপিল করতে পারে। সুতরাং শুধু তাই না তো, এবং এটাও দেখবেন এই রায়ের ভিতরে কি দিছে, যে তাদের দুইজনের, একজনের 5 লাখ, একজনের 2 লাখের অর্থদণ্ড দিছে। অর্থদণ্ডটারে বাস্তবায়ন কারা পাবে? রামিসার উত্তরাধিকারী। যদি তাদেরকে ওইভাবে না পাওয়া যায়, স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়। এগুলা জাজমেন্ট, এগুলো আইনে নাই। সেন্টেন্স ছিল ইয়ের সময়, বা আসামির পানিশমেন্ট হলো গাছ লাগানো, এতগুলা গাছ লাগাইতে হবে। সুতরাং এগুলা অনেক সময় ইমোশন হয়ে যায়, আর ইমোশনের কারণে কি বলে এটা বিতর্কিত হয়ে যায়। তো যাই হোক, জাজমেন্ট দিছে, সেটা ফাইন। আমি বললাম যে জাজমেন্ট দিছে, এখন এটা নিয়ে সেন্সিটিভ ইস্যু, তো আপনি কথা বলতে পারবেন না, তাহলে মনে করবে যে আমরা বোধহয় বিচারটা চাই না। কিন্তু প্রশ্ন সেখানে না। আমি বলতেছি আমরা ইতিমধ্যে দেখছি যেহেতু বিচার বিভাগের একটা পৃথক সচিবালয় হয়েছিল, সেই সচিবালয়টা বিলুপ্ত করার মানেই হচ্ছে বিচার বিভাগটাকে আমি আবার নির্বাহী বিভাগের অধীনে নিয়ে গেছি। আর নির্বাহী বিভাগের অধীনে নেওয়ার মানেই হচ্ছে নির্বাহী বিভাগের লোকগুলোকে বিচার বিভাগ ভাবে তারা আমাদের নিয়োগকর্তা। সুতরাং নির্বাহী বিভাগ যে টাইম ফ্রেমটা বেঁধে দিছে, সেই টাইমের বিরুদ্ধে একটা রায় হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা খুশি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনার টাইম ফ্রেম করে দিলেই যখন হয়ে যায়, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে যে বিষয়গুলো নিয়ে এত বড় সরকারের পট পরিবর্তন হইল, যে বিষয়ে হাদি হত্যা নিয়ে আলোচনা হইতেছে, সাগরণী হত্যা 14 বছর চলছে, এগুলোকে টাইম ফ্রেম করে দেন। আমলাতন্ত্র, তাই নয় কি? এখন দেখেন এই আমলাতন্ত্র, দেখেন আমরা দেখেছি কি এখানে আপনার
ইউনিয়ন পরিষদ বলেন, আপনার সিটি কর্পোরেশন বলেন, অথবা পৌরসভাগুলোতে বলেন, আমরা দেখেছি কি এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এই আমলাতন্ত্রটাই কিন্তু পুরো চালাচ্ছিল। মানে স্থানীয় সরকার এই কনসেপ্টটা পুরোপুরি আসলে চলছিল কিন্তু আমলাদের দ্বারা পুরোপুরি। কারণ যখনই আপনার ইন্টারিম গভর্নমেন্ট আসলো, ইউনিয়ন গভর্নমেন্ট যখন আসলো, আসার পরবর্তীতে কিন্তু আপনার স্থানীয় সরকার পৌরসভার যে অধ্যাদেশ করলো, সিটি কর্পোরেশনের অধ্যাদেশ করলো, আপনার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ করলো, ওখানে কিন্তু বলে দিল যে ইচ্ছা করলেই কি করা যাবে, একজন উপযুক্ত ব্যক্তি অথবা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত একজনকে আপনার কি করা যাবে, প্রশাসক নিয়োগ দেওয়া যাবে। আইন করে কিন্তু করেছে, একবারে যে হুট করে করে দিয়েছে। রাজনৈতিক অন্তর্বর্তী সরকার এক্স্যাক্টলি। এখন তখন কি হলো, তখন দেখা গেল যে আপনার এই না, তখন কিন্তু এই প্রভিশন ছিল উপযুক্ত ব্যক্তিকে ইচ্ছা করলে কিন্তু দিতে পারতো। উপযুক্ত ব্যক্তিকে কি দিয়েছে? না, উপযুক্ত ব্যক্তিকে দেয়নি। দিয়েছে কাদেরকে? এই আমলাদেরকে দিয়েছে। পুরো বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে কিন্তু আমলাদের দ্বারাই কিন্তু ইউনিয়ন বলেন, পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন পরিচালিত হয়েছে। পরবর্তীতে যখন আপনার গভর্নমেন্ট ফর্ম হলো, যখন 12 ফেব্রুয়ারি হচ্ছে আপনার নির্বাচন হলো, 17 ফেব্রুয়ারিতে যখন শপথ গ্রহণ করলো, এটা স্বাভাবিক। এই আমলাতন্ত্রের যে জটিলতাগুলো, আমলাদের মাধ্যমে চালানোর যে জটিলতাগুলো, এগুলো দূর করার জন্য কি করলো, ওই আইনে যে আইন তারা করেছিল ইন্টারিম গভর্নমেন্ট, ওই আইনের বলে কিন্তু আবার আপনার দেখা যাচ্ছে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। কাদেরকে? জনস্বার্থে যাদেরকে উপযুক্ত ব্যক্তি মনে করা হলো তাদেরকে দেওয়া হলো, এবং তারা কিন্তু চালাচ্ছে। সো এখন আমরা দেখেছি কি, আমি আমাদের এলাকার নিয়ে দেখেছি আর কি, যে আমাদের রাজশাহীর গোদাগাড়ি আমার হচ্ছে উপজেলা, আমরা দেখেছি ওখানে যখন আপনার ওই ইউনোকেই দেওয়া হচ্ছে আপনার এসিল্যান্ডের কাজ, ইউনোকেই দেওয়া হচ্ছে পৌরসভার কাজ, তখন দেখা যাচ্ছে এই কাজ আর কাজ থাকে না। মানে উনি ওনার কোন কাজ রেখে কোন কাজ করবে। সো এখানে যখন এই উপযুক্ত ব্যক্তিদেরকে যখন দেওয়া হলো, তখন আমার মনে হয় আইন মোতাবেক যেহেতু দেওয়া হয়েছে, আমার মনে হয় এখানে কোনো অন্যায় হয়নি। হ্যাঁ, এটা দেখতে হবে যে এখানে তারা এসে এমন কি কোনো কিছু করে ফেলছে যেটা তারা অন্যায় কাজ করছে অথবা দেশের ক্ষতি করে ফেলছে। যদি এরকম হয়ে থাকে, যদি এটা দেখা যায় যে বিচার বিশ্লেষণ করে যে এই আমলাদেরকে সরিয়ে উপযুক্ত ব্যক্তিদেরকে দিয়ে প্রবলেম হচ্ছে, তখন একটা কথা। নাম্বার 2, ওনাদেরকে কি আজীবনের জন্য রেখে দেওয়া হচ্ছে? না, অলরেডি কিন্তু এটা সারা জায়গাতে কিন্তু সারা বাংলাদেশে কথা হচ্ছে যে লোকাল যে গভর্নমেন্টের যে ইলেকশনগুলো হবে সেগুলো অচিরে কিন্তু দেওয়া হবে। সো এটা কিন্তু এই সিস্টেমটা কিন্তু অলরেডি অটোমেটিকলি আপনার কি হবে, ইমপ্রুভ হবে। নতুন একটা ইলেকটেড যখন আপনার এই লোকাল গভর্নমেন্টগুলোতে লোকগুলো আসবে, যারা নির্বাচিত প্রতিনিধি আসবে, আমার মনে হয় এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। টিভির প্রতিবেদনে কিন্তু আরো উঠে এসেছে সরকারের 100 দিনে দেশে 605টি হত্যাকাণ্ড এবং 209টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নির্বাচিত সরকার এলে আমরা শুনেছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, মবের ঘটনা ঘটবে না, যদিও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব হয়ে অভিযোগ করছে যে মবের অনেক ঘটনায় সরকার দলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। এই যে অবনতি যে হচ্ছে, এটা একটা ক্রমবর্ধমান ধারার মধ্যে দিয়ে কিন্তু এই অবনতিটা কিন্তু হয়েছে। তবে গভর্নমেন্টকে এখন অনেক মেজারমেন্ট নিতে হবে বলে আমি মনে করি। দেখেন, এখানে যখন আপনার 5ই আগস্টের পর আমরা যখন দেখেছি যে এই পুলিশ প্রশাসন আমরা সবাই জানি যে 5ই আগস্টের সময় তাদের ভূমিকা কী ছিল। অনেক থানার যারা নর্মাল যারা আপনার হচ্ছে পুলিশের লোকজন ছিল, তারাও কিন্তু পালিয়ে গেছে। তো ইন্টারিম গভর্নমেন্টকে অনেক সময় অপচয় করতে হয়েছে কিন্তু এই আইন শৃঙ্খলার উন্নয়ন করতে যেয়ে। আবার ওই সময় কিন্তু শুরু হয়ে গেছিল মব কালচার। তো এই কালচারটা ধারাবাহিকভাবে কিন্তু এখনো চলে আসছে। তবে আমার প্রত্যাশা সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটা অবশ্যই এটা ইমপ্রুভ করা দরকার, এবং ল এনফোর্সমেন্ট যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো আরও সঠিকভাবে প্রয়োগ করা দরকার। এবং এটা নিয়ে আসলে শুধুমাত্র ওই সরকারকেই শুধু যে দায়ী করা উচিত বা করা হবে বা করতে হবে, এই ধারণা থেকে আবার সরে আসতে হবে। এটা আমাদের সবাইকে কিন্তু কনশাস হতে হবে, সবারই দায়িত্ব আছে, আমাদের জনগণেরও কিন্তু দায়িত্ব আছে। এখানে কিন্তু কোনো একটা আপনার মব ঘটছে, এখানে কিন্তু গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হচ্ছে না মব করো, অথবা সরকার দলের লোকজন বলছে না কিন্তু মব করো, তাই না? কিন্তু অতি উৎসাহী মানুষজন এগুলো করছে। তো এগুলোকে ট্যাকেল দিতে হবে গভর্নমেন্টকে অবশ্যই। বিএনপি আবার আওয়ামী লীগের ফাঁদে পড়েছে এমন অভিযোগ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বেশি আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে আড়াইসি স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, যে আলোচনায় আমরা ছিলাম, এনসিপির তরফ থেকে সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বিএনপি ইতিমধ্যে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। রাজনৈতিক অঙ্গনে এই যে আমরা কাদা ছোড়াছুড়ি দেখছি, রাজনৈতিক দলগুলোর মাঝে দূরত্বের দেয়াল তৈরি করছে।
দেখেন আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির যে স্টেটমেন্টটা বললেন আর কি, এটা নিয়ে আমি গণ অধিকারে যিনি ছিলেন আগে, এখন বিএনপিতে আসছে রাশেদ খান, উনি একটি স্টেটমেন্ট দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যে ইজ এ পলিটিক্যাল জোকার। ওকে, এটা কিন্তু আমার স্টেটমেন্ট না, আরেকজন রাজনীতিবিদের স্টেটমেন্ট আর কি। সো উনি কি বললো না বললো, এটা কতটুকু ভ্যারি করে, এটা কতটুকু সত্যতা আছে সে বা জেনে বুঝে বললো কিনা, সেটা একটা প্রশ্ন থেকে যায়। তবে আমি বলবো যে বিএনপির বিরুদ্ধে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে বা বিএনপি গভর্নমেন্টের বিরুদ্ধে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে, আসলে বলতে হবে বলা, এরকম যদি বলা হয় তাহলে আসলে এই বলাগুলো ঠিক না। দেখেন এখানে তারা 12ই ফেব্রুয়ারি নির্বাচন করে আপনার 17ই ফেব্রুয়ারি শপথ নিল। আমরা দেখলাম যে পার্লামেন্ট শুরু হলো হচ্ছে 12ই মার্চ থেকে, আজকে 110 দিন চলে এই গভর্নমেন্টের। তো এই 110 দিনে আসলে কতটুকু সফলতা কতটুকু অসফলতা এগুলা বিচার বিশ্লেষণ হতে পারে, তবে আমার মনে হয় স্টিল এটা আর্লি স্টেজে আছে। তবে আপনি দেখেন আশার বাণী, আমি যেটা মনে করি আর কি, যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে কার্যকলাপগুলা, এই কার্যকলাপ কিন্তু আগের প্রধানমন্ত্রী যারা বলেন বা বর্তমান সময়ে যারা আছে তারা বলেন, তাদের থেকে কিন্তু আমার মনে হয় একটু ব্যতিক্রম। দেখেন উনি এই গত এই 110 দিনে যতগুলা জায়গায় আমি দেখলাম উনি বক্তব্য দিয়েছে, যা কিছু বলেছে, উনি কিন্তু আগের সরকার কি করেছে, আগের সরকার এটা করলো, আগের সরকার দেশ নষ্ট করে গেছে, এই স্টেটমেন্টগুলো কিন্তু ওনার মুখ থেকে আমরা তেমন শুনতে পাই না। এই যে গিবত, এই জিনিসটা কিন্তু না করে উনি কি করছে, উনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে উনি বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে যাচ্ছে, আপনার খালকাটা বলেন, আপনার বৃক্ষরোপণ বলেন, পদ্মা ব্যারেজ বলেন, সামনে বাজেট আছে, বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। এবং আমরা অনেক কিছু দেখেছি যেগুলো আসলে সাধারণ মানুষ এগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে, তাই না? উনি আলাদা প্রোটোকলের গাড়ি বহন নিয়ে, আমরা আগে রাস্তায় দাঁড়ায় থাকতে হতো যে প্রধানমন্ত্রী যাচ্ছে আমাকে দাঁড়ায় থাকতে হবে, বা আমার রিক্সা গাড়ি কোনো কিছু যেতে পারবে না। উনি দেখেন কিছুদিন আমি দেখলাম আর কি, আমার পাশে হচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ি, উনি আমাকে হাত নাড়লেন। তো এটা আসলে একটা সাধারণ জনগণ হিসেবে, দেশের একটা সাধারণ জনগণ হিসেবে আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি। তো এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে, ওনার কথা ওনার কাজ এগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। হ্যাঁ, একটা দলের মধ্যে বা একটা গভর্নমেন্টের মধ্যে সবাই যে সাকসেসফুলি কাজ করতে পারবে তা কিন্তু নয়। অনেকগুলো মন্ত্রণালয় আছে, অনেকগুলো মন্ত্রণালয় চ্যালেঞ্জের মুখে পড়বে। তো এগুলা দোষ গুণ মিলে কিন্তু একটা গভর্নমেন্ট। তো এই গভর্নমেন্টকে আমি এখনো মনে করি, স্যার আরও হয়তো বা অ্যাড করবে আর কি, তবে আমি এখনো মনে করি যে তাদেরকে আরও সময় দিতে হবে। স্টিল তাদেরকে নিয়ে এখনো ওভাবে মতবাদ করা যে তারা ফেলোর, তারা পারছে না, এটা করার আমার মনে হয় এখনো সময় হয়ে আসেনি আর কি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অ্যাডভোকেট আবহিনুর রাজ্জাকী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন অশুভ শক্তির উত্থান হয়েছে। তিনি আরো বলেছেন যে বিএনপি কোনো বিপ্লবী দল নয়, উদার গণতান্ত্রিক দল এবং সব দলকে রাজনীতির সুযোগ দিতে চায়। ইতিমধ্যে